রবি ঠাকুর নিজে বলেছিলেন, কমল ধীরে পাথরটি হচ্ছে বিদ্যে, এবং তার থেকে যে আলোর ঠিকরে বেরোয় সেটাই আমাদের কালচার, আমাদের সংস্কৃতি। আমাদের এইটুকু ইচ্ছে থাকবে, আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যাতে আজকে এতটাই সুন্দর হয়, যেন দেশ ছাড়িয়ে অন্য এক দেশেও ছড়িয়ে পড়ে এবং সৌভাগ্য সুন্দরভাবে আমাদের পরের প্রজন্মের কাছেও একটা দৃষ্টান্ত হোক। আমাদের যে কোনো অনুষ্ঠান আমরা শুরু করি দেব প্রজ্বলনের মধ্যে দিয়ে। আমি এখানে ডেকে নিচ্ছি আমাদের কিছু যারা উপস্থিত বড়রা আছেন, মিস্টার এন্ড মিসেস মুখার্জি, আমাদের প্রিয় স্বপ্নাভি এবং শুভদা। আমাদের অনুষ্ঠানের দিকে নজর রাখুন, দেখতে থাকুন, নিজের প্রশ্ন কে বলতে পারে সেখানে কি আপনি উত্তর দিতে পারবেন না। আর আমি এভাবে ভাবছিলাম যে একটা মানুষ কিভাবে ধীরে ধীরে বাঙালি জাতির স্বপ্নটাকে তৈরি করেছে। আপনারা জানেন যে প্রতিষ্ঠান, এই শব্দটা রবীন্দ্রনাথের তৈরি। আমরা দীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু করলাম আমাদের আজকের অনুষ্ঠান। আমাকে মাঝে মাঝে বড় ভাবায়, ঈশ্বর বোধহয় বহু পূর্বে এটা স্থির করেছিলেন যে মহামানবের স্থান আমাদের হৃদয়ে ঠাকুরেরই জায়গা রাখবে। এটা খুব সুন্দর বললে বলছি। কবিকে প্রণাম জানিয়ে তারই কবলের ধারে সৃষ্ট অনন্তের আরাধনা দিয়ে শুরু করছি আজকের রবীন্দ্র সন্ধ্যা প্রাণ ভরিয়ে। অনুষ্ঠানের প্রথম ভাগ আমাদের ছোট ছোট কুচকাচা কুইজ মাস্টাররা কোথায় আছে? কুইজ মাস্টার্স অন দ্য ফ্লোর প্লিজ। কবিকে প্রণাম জানিয়ে আজকে প্রথম কোয়েশ্চেন জিজ্ঞেস করি। আমার সঙ্গে আছে মৌসুমী। আচ্ছা মৌসুমী, তুমি কি বলতে পারো যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেটা কত সালে? সেটা কি বিশ্বকালে? ঠিক একদম ঠিক হয়েছে। এটা কিন্তু কোয়েশ্চেন নয়, এটা তুমি কোনো প্রাইজ পাচ্ছ না। কোয়েশ্চেনটা হলো নোবেল প্রাইজ সেটা চুরি হয়ে গেছে। হাত তুলেছে আমি 2016 হ্যাঁ হলো না, আর একটু চেষ্টা করুন। 2005 বলেছে অরিন্দমদা 2005। তাহলে রাজীব তার থেকে বেশি কাছাকাছি বলেছে। বলো না 2004। ইয়েস। শহরের আকাশ যখন কালো মেঘে ঘন ঘন ঘটা, তুমুল বৃষ্টিতে দুবাই শহর থই থই করছে, তখন আমরা সকলেই ভাবছি মেঘের কোলে কখন রোদ আসবে। আর আমাদের কবি শিল্পী তখনই ঠিক করে নিয়েছে আজ কি নিবেদন করবে। ঠাকুর মাটি নাকি কাঠের?
এবার আমরা জিজ্ঞেস করবো যে রবীন্দ্রনাথ ঠাকুর, আপনি এই নামে চিনি, ওনার পরিবারের একটা পদবী আছে, সেই পদবীটার নাম আরে অ্যাওয়ার্ড সেদিন ভোরের দেখে উঠে বৃষ্টির বাদল গেছে ছুটে, মন গেছে ঝিরঝিরির বাঁশির দানায় দানায়, ছুটির দিনে কেমন সুরে পুজোর সানায় বাজায় গানে, তিনটে শালিক ঝগড়া করে রান্না ঘরের চালে, শীতের বেলায় ভিড়কা বলে দূরে কাদের ছাদের ফলে ছোট্ট মেলায় মৃত্যু হৃদয় বৃদ্ধি রঙের সাল, যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্গময় ব্যাঙ্গময় পথ ছুটিয়ে নিতাম আমি গাছের তলায় বসে। নমস্কার। দেখিল, আর সেই স্বপ্নে কি দেখেছিল বিজিত তা আজ ও আমাদের জানাবে। একদিন রাতে আমি স্বপ্ন দেখিলু, চেয়ে দেখো বলে যেন বলু, চেয়ে দেখি ঠোকাঠুকি বর্ণ করিতে, কলিকাতা চলে গেছে নড়িতে নড়িতে, ইতে গড়া গন্ডার বাড়িগুলো সোজা চলে গেছে দুধার জানালা দরজা, রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পরে ঠুকঠাক, দোকান বাজার সব নামে আছে, ছাদের গাড়িতে ছাদ নড়ে মাথা তুলে। She
আমাদের সেখানে পশ্চিমবঙ্গের কিছুটা হাল তোলার জন্য। রবীন্দ্রবাবু, আপনার বাংলা ভাষা বেহাল হয়েছে শুনে কিছু পাঠ্য বইয়ে মা বাবা আজ আম্মা আব্বু জল হয়েছে পানি। রবীন্দ্রবাবু, শহরেরা খুব কমই শেখায় আপনার সহজ পাঠ, জিজ্ঞেস করে শুনতে পাবেন খুব কয়েক পাঠ। রবীন্দ্রবাবু, শুনবেন নাকি দারুণ একটা রঙ, বাল্মীকির কাছে ঠাকুর ননাজ আপনি শুধুই টেকো। রবীন্দ্রবাবু গান কবিতা গল্প কতই লিখলেন সারি সারি, আর আজকাল এপাং অপাং ঝপাং এরাই গুলো দেয়। রবীন্দ্রবাবু ফিরিয়েছিলেন নাইটহুড খানা, সাহস ছিল বটে, আজকালকার কবিরা সব নেতাদের পাচাতে। তবুও যারা ভুলিনি তোমায় ছাড়বো না তো আশা, চেষ্টা চালাও ভবিষ্যৎকে শেখাতে তোমার ভাষা। পড়াশোনা কেমন করছে? মধুসূদন ছাত্র হিসেবে দুষ্টু বটে, কিন্তু পড়াশোনা বড্ড মজবুত। আর যা বলে দিই কোনো বলে না। বটে, আজ একবার পরীক্ষা করেই দেখবো। মশাই এমন মার মেরেছেন যে আজ ওকে চুপচাপ করছে। আজ এর শট তুলবো, ওকে আমি তাড়াবো। কেমন রে মধু, তুই পড়াশোনা মনে আছে? মশাই বলেছে সব মনে আছে। আচ্ছা বল দেখি, উদ্ভিদ কাকে বলে? যে মাটি ফুঁড়ে ওঠে। আচ্ছা উদাহরণ দে। কেঁচো। ছেলে রসুন মশাই এখন কিছু বলবেন না। আচ্ছা তুমি তো পদ্য পাঠ পড়েছো, আচ্ছা বলো তো কাননে কি ফোটে? আগে কাননে কি ফোটে? কাঁটা। কাঁটা ফোটে কাননে? কি মশাই মারেন কেন? আমি কি মিথ্যা কথা বলছি? আচ্ছা সিরাজদৌল্লাকে কে কেটেছে? আচ্ছা ইতিহাসে কি বলে? পোকা। হ্যাঁ কোথায়? কোথায় গেলে সিরাজদৌল্লাকে? মগর আগে মিছি মিছি মার খেয়ে মরছি। তুই সিরাজদৌল্লাই কেন? সব ইতিহাসেই পোকায় কেটেছে। এই দেখুন। হ্যাঁ আচ্ছা ব্যাকরণ মনে আছে? আছে আছে। আচ্ছা পর্সটা কি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলো দেখি। আগে কর্তা কর্তা ওটা যাই বলছি। কেন বলো দেখি? তিনি শুধু ক্রিয়াকর্ম নিয়ে থাকে। তোমার মাথা আগে মাথা না। আগে মাথা না, আমার পিঠ। ষষ্ঠীটা পুরুষ কাকে বলে? জানি না, ওটা বিলক্ষণ জানি। ওটা ষষ্ঠীটা পুরুষ। অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। আচ্ছা বলো দেখি 6:30 সন্দেশ তোমাকে দিয়ে বলা হয়েছে 5 মিনিটে তোমার যা সন্দেশ খাওয়া হবে তার বাকিটা তুমি তোমার ছোট ভাইকে দেবে। তা 2 মিনিট লাগবে তোমার একটা সন্দেশ খেতে, তা কটা সন্দেশ তুমি তোমার ছোট ভাইকে দেবে? একটাও না। এই কেমন করে? চুপ খেয়ে আচ্ছা এটা বলো দেখি, একটা বটগাছ যদি প্রত্যহ সিকিচ করে উঁচু হয়, এই পয়লা বৈশাখে যদি ওই বটগাছ 10 ইঞ্চি উঁচু হয়, ফের বৈশাখ মাসের পয়লা সেটা কত ইঞ্চি উঁচু হবে? বলো যদি যে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারি না। আর যদি বরাবর সিধে ওঠে তাহলে মেপে দেখলেই ধার হবে। আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তো কোথায়? মার না খেলে তোমার বুদ্ধি কমে যাচ্ছে বাঁদর ছেলে। হ্যাঁ হ্যাঁ আজকে মেয়ে না তো আপনার
আছে অনেক সময় গাধা পেটালে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়া পেটালে গাধা হয়। অধিকাংশ ছেলেরা শিখতে পারে, তো অধিকাংশ মাস্টার মশাইরা শেখাতে পারে না, ছেলেরাই মরে। আপনি আপনার এই বেদকে প্রস্থান করুন, দেখি প্রস্থান করুন। দিন কত আমাদের মধুসূদনের পিঠটা জুড়া, তারপর না হলে আমি ওকে পড়াবো। এই ছেলেকে পড়ানোর থেকে না পড়ানোই ভালো। সারা মাস মজুরের মতো খাট কেটে আমি মাত্র প্রায় মাসে 5টি টাকা। এর থেকে এমনি আমার যদি আমি দিনে মাটি কমাতে যেতাম তাহলে 10 টাকা করে পেতাম। নমস্কার, আমি সুদীপ্তা। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের হৃদয়ে চিরবিরাজমান। মনে অবিরত তার যাওয়া আসা। মানুষ রক্ত মাংসে তৈরি, আর যে কবি সৃষ্টির সান্নিধ্যে শয়নে স্বপনে জাগরণে দেখেছে, সে রক্ত মাংস রবীন্দ্রনাথে তৈরি। আমাদের প্রাণে তার এমনই প্রভাব। কবিগুলোর সৃষ্টি করা ছন্দে, গানে, তালে, সুরে, লয়ে এতক্ষণ আমাদের মাতিয়ে রেখেছিল বহু শিল্পী। আগামীতেও যারা আসছেন তারাও অনন্য হবেন, সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। আমাদের দ্বিতীয় পর্যায়ে এক মঙ্গল ধ্বনির মধ্যে দিয়ে আমরা শুরু করব আমাদের আজকের কবিপুরাণ প্রাণভরি। সঙ্গীত পরিবেশনায় বিক্রমজিৎ, প্রথম পরিবেশনায় একিলা আবরণী, এবং তারপর নৃত্য পরিবেশনা আনন্দলোকে দেবশ্রী। নিজের বরের থেকে অনেক বেশি নির্ভরশীল বাড়ির বৃত্তের উপরে। আমার বাড়ির কথা করেনি, কিছুতেই ধরতে দিচ্ছে না, এটা মনে হচ্ছে চক্রান্ত চলছে পিছনে। আমার বাড়ির কথাই ধরে নিন, যদি কোনো জিনিস তিল থেকে তিল মানে একটা চুল থেকে আরেকটা চুল আলাদা হয়ে যায়, তাহলে আমার গিন্নি বলেন সব ব্যাটাকে ছেড়ে দিয়ে স্বামী ব্যাটাকেই ধর। যাকে হাসির কথা পরে হবে আরেকবার। এই প্রসঙ্গে আমরা বরঞ্চ একবার রবীন্দ্রনাথের সেই চিরপুরাতন বৃত্তের কথা আরেকবার শুনি। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে, যত পাই বেদ না পাই বেতন, তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা, যত করি তারা নাহি পাই সারা। খুঁজে ফিরি সারা দেশটা, তিনখানা দিলে একখানা রাখে,
বাকি কথা নাই জানে, একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা, মহাকলরবে গালি দেয় যবে পাজি হতবাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে চলে যায় পিত্ত। তবু মান তার ত্যাগ করা ভাব বড় পুরাতন বৃত্ত।
অসাধারণ গভীরতা এই গান আমরা শুনে নেব একক পরিবেশনায় আমাদের সকলের প্রিয় রাজদা আগে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল করেছে মাথায় দলন চম্পার মতো চিকন গোল মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় সামনের নীলাঞ্জনে কমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সেগুলো জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিল অত্যন্ত ছোট একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিল হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে একসময় আমার মনে জানালো কাছে আসতে মনে হলো কম সাহস না বসলাম আমার এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদুস্বরে কিছু মনে করো না সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনে উড়ে যাবে তুমি দেখা হবে না আর কোনোদিনই তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুন তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেন বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধালো আমাদের যে দিন গেছে একেবারেই কি গেছে কিছুই নেই বাকি একটু রইলাম চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চলে গেল একা দেবী মহিষানন্দ নারী পূজা করি মরির রাখিবে মধ্যে সে নেই হ্যাঁ করি মরি রাখিবে পিছু সে নেই যদি পায় সে রাখো মরি সংকট সম্পদে সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে পাবি তুমি চিনিতে মরে আমি চিত্রাঙ্গদা আমি রাজেন্দ্র নন্দিনী Oh
শিল্পী অমৃতা বিপাশা। যতই গুরুগম্ভীর গান, কবিতা, উপন্যাস লিখুন না কেন, আমাদের প্রিয় কবিগুরু কিন্তু খুব কৌতুকপ্রিয় রসিক মানুষ ছিলেন। হ্যাঁ বিপাশাদি, ভাগ্যিস সেদিন তুমি আমায় কবিগুরুর এই মজার দিকটা কথা বলেছিলে, নাহলে তো আমি জানতেই পারতাম না। চলো আজ তাহলে আমরা ওনার একটু মজার গল্প করি। হ্যাঁ বিপাশাদি চলো। 1940 সালে একবার কি হয়েছিল, মহাত্মা গান্ধী শান্তিনিকেতনে এসেছিলেন। তিনি গুরুদেবের গেস্ট ছিলেন। একদিন সকালে মহাত্মা গান্ধী আর কবিগুরু ব্রেকফাস্ট করতে বসে। মহাত্মা গান্ধী তো খাবে ওনার হেলদি ওটস পরেজ, কিন্তু আমাদের কবিগুরু চাই ওনার প্রিয় ফুলকো লুচি। সেই দেখে তো মহাত্মা গান্ধী একেবারে আটকে উঠলো, বলে উঠলো, এই কি তুমি তো বেশ খাচ্ছ। সেই শুনে আমাদের কবিগুরু একটু মুচকে এসে বললেন, তাহলে তো এটা স্লো পয়জনের কাজ করে, কারণ বিগত 7 বছর ধরে আমি শুধু এটাই খেয়ে যাচ্ছি। কি দারুণ উপস্থিত বুদ্ধি ছিল আমাদের কবিগুরু বলুন। একবার কি হয়েছে শোনো। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ভাই অরবিন্দকে কবিগুরু ডেকে পাঠান। অরবিন্দকে দেখে কবিগুরুর মনে একটু রসিকতা জাগলো। অরবিন্দকে দেখে সে বলে উঠল, কি হে, তুমি তো বলাইয়ের ভাই কানাই, তাই না? অরবিন্দ জানতেন কবিগুরু কানে একটু কম শোনেন, তাই উনি কবিগুরুর কাছে গিয়ে বলে উঠলেন, আগে না, আমি অরবিন্দ। বাবা, সেই চিৎকার শুনে কবিগুরু একেবারে চমকে উঠলো। শুনে বলে, বাবা তুমি তো কানাই নয়, তুমি তো সানাই, সানাই। জানো অমৃতা, কবিগুরুর বাড়িতে মাঝে মাঝে আসর বসতো, বিভিন্ন গুরুগম্ভীর আলোচনা, সাহিত্যিকদের ভিড়। এরকম একদিন আসর বসেছে। হঠাৎ কবিগুরু বলে উঠলেন, এ ঘরে একটা বাদর আছে। সেই শুনে তো সবাই ভাবছে কবিগুরু কি আমায় বাদর বলল। সবার হতভম্ব ভাব দেখে কবিগুরু বুঝতে পারলেন সবার মনে কিছু একটা চলছে। তাই তিনি বলে উঠলেন, এ ঘরে দুটো দর, একটা ডান দর, একটা বাদর। তাই শুনে সবাই হাফ ছেড়ে বাঁচল। আপনারাও সবাইকে একটু হাফ ছেড়ে বাঁচলেন। নমস্কার। আমাদের এখানে প্রত্যেক পরিবার কিছু তাদেরকে কিছু টোকেন গিফট দেওয়ার ব্যবস্থা করেছেন আমাদের এখানকার। দিতে চায় না নাকি? টোকেন গিফটের ব্যবস্থা করা হয়েছে এখানকার অর্গানাইজিং কমিটির তরফ থেকে। সকলের হিসাবে ডাক্তার রিমা আর রাজীবের কারা এই অনুষ্ঠানটা করেছে তাদের সঙ্গে একটা ভালো পরিচয় দেওয়া দরকার, তাই না? রিমা, রাজীব, বিনোদী, চিরাগ, আর আপনার নামটা আমি একদম জানি না দাদা। চিরঞ্জিত, আপনিও আসবেন। আর যার নামটা আমি বারবার ভালো জানি এবং তারপরে বাইরে হেরিংটাকে কথা না বলে চলতে এই গোটা ব্যাপারটা স্ক্রিপ্টটা লিখেছে। এবং আমি যদি ওর হাজব্যান্ড না হই, আমি স্বামী না হবো, একজন সাধারণ সঞ্চালক হিসেবে এখানে আসতাম, তাহলে হয়তো বলতাম যে খুব সুন্দরভাবে সুনিপুণভাবে অনেকগুলো নানা দিকগুলোকে একটা জায়গায় ঘুরে কথাটা অ্যাক্টিভিটি সময় ধরে গোটা স্ক্রিপ্টটা সময় লেগেছে। এই 18 মিনিটের পরে এতগুলো দিকে ভরা কিন্তু খুব সহজ ব্যাপার আমরা। ধন্যবাদ চৈতালি। আর চৈতালিকে একটু বেশি করে ধন্যবাদ চৈতালি। এবং চৈতালি পরে যাদেরকে ডেকে নেবো তারা হচ্ছে বিশ্বরূপের এই চারপাশে যে আমাদের ব্যানারের যে ডিজাইনগুলো দেখছেন সেখান থেকে শুরু করে পিছনে এই সব গোলাপগুলো, প্রত্যেকটা গানকে ছোট গোলাপ এই সব কিছু করে শুরু। আচ্ছা, এই প্রোগ্রামটা আমরা জাস্ট ভেবেছিলাম কিন্তু 2 সপ্তাহ আগে, মানে আমি ভেবেছিলাম, আমার মাঝে মাঝে ইন্টারভাল খেয়াল আসে মাথায়, তো ভাবলাম যে সৌমিলান্তি করবো। করে আমি রুমাকে জানালাম, রুমা বললো মমতা দি এগিয়ে যাও, তোমার পাশে আমরা আছি। তো তারপরে আমি জানালাম ঠিক আছে হলো, কিন্তু তার মধ্যে আমাদের বন্ধুর 25 বছর বিবাহ বার্ষিকী ছিল, তাই জন্য আমরা খুব বিজি ছিলাম ওখানে। তো যা প্র্যাকটিস, যা দেখছেন এখানে, যা ভালো লেগেছে, যা খারাপ লেগেছে, এটা কিন্তু শুধু 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে লোকে আন্নাহাদা শারজা থেকে গার্ডেন সায়েন্সে প্র্যাকটিস করেছে, জুমে প্র্যাকটিস করেছে, চৈতালি সবাই ক্লাস নিয়েছে। তো এখানে থ্যাংক ইউ বলার হয়তো অবকাশ কাউকে নেই, কেন এতটাই এটা আমাদের, যতটাই আপনাদের দেখে ভালো লেগেছে ততটাই এটা আমাদের। এটা শুধু আমাদের প্রোগ্রাম, আমাদের জন্য। আর এইটা, এই যে
হলটা দেখছে, হ্যাঁ এত সুন্দর সাজানো, তার জন্য কিন্তু আমাদের তরুণের জন্য বিগ হাততালি। বিশ্বরূপ তোকে ডাকছে। তারপরে সঞ্চিতা দৌড়া। জয়ন্তী, শিপ্রা, বিক্রম, চুমকি, কামান চুমকি দি, চুমকি এগিয়ে এসো, ইন্দ্রাণী, মিনতি জন্য একটু জোরে হাতাতে দেবো সবাই, হ্যাঁ প্রথম কেটাতে কাজগুলো দেবো। অন্বেষা, প্রতিষ্ঠা, বিপাশা, বিপাশা দৌড়াও। এই সুদীপ্তা। শেষ গান আগুনের পরশ। আগুনের পরশ